এই নেন, এই হচ্ছে সেই ফোন যে ফোনের জন্য আপনারা এত অধীর আগ্রহে ওয়েট করে আছেন। প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট ভাই 600-এর রিভিউ দেন। কথা বলছি অনার 600 নিয়ে। বাংলাদেশে অফিসিয়ালি অনারের তাদের 600 সিরিজ লঞ্চ করছে, বাট রাইট নাও আমার হাতে রয়েছে আনঅফিসিয়াল ডিভাইস, এবং এই আনঅফিসিয়াল ডিভাইসটা পাঠাইছিল SMS গ্যাজেটস। আর হ্যাঁ, এই ভিডিওটা স্পন্সর করছে SMS গ্যাজেটের কুষ্টিয়া ব্র্যান্ড হয় কেমনি, কুষ্টিয়া আউটলেট দূর। তো ওইখান থেকে আপনারা নিতে পারবেন, এছাড়া অন্য স্টোর থেকে নিতে পারবেন, অনলাইন থেকেও পেয়ে যাবেন। আচ্ছা, নিতে পারবেন মানে নিয়েন না, কারণ কিনবেন না কিনবেন ওই ডিসিশন ভিডিওর পরে নেন, ওকে? আচ্ছা, সে যাই হোক না কেন, অনার 600-এর যে বিষয়টা আমার কাছে প্রথমেই ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে এটার সাইজ। খুবই স্ট্যান্ডার্ড সাইজ, অফিসিয়াল সাইজ বলে আমি এটাকে। অনেক বেশি বড় না, অনেক বেশি ছোটও না, হাতে নিয়ে খুব দারুণ ফিল পাওয়া যায়। বাট ফিলটা আসে এমন মনে হয় যেন আমি আইফোন ধরে আছি। এই যে দেখেন ওনার এই বড় ভাই প্রো, এটাকে ধরলে ওই একই ফিল দেয়। রিয়ার প্যানেলের লুক তো এটা পুরাই আইফোনের মতো। এখন এইটার ক্ষেত্রে ডিজাইনটাও আইফোনের মতোই, জাস্ট যদি আপনি ওই কালারটা নেন তাইলে সব মানুষই মনে করবে ও আইফোন নাকি, বাট আসলে অনার 600। বডি ফ্রেমে অ্যালয় থাকাতে ওই প্রিমিয়াম ফিলটা একটু বেশি আসছে। তাছাড়া এর চিন বেজেল সুপার ন্যারো, মানে সুপার ন্যারো, খুবই ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। ডিসপ্লেটা দেখতে ভাই সেই লাগে, এটা সত্যি কথা। 3.5mm হেডফোন জ্যাক তো এতে নেই। রিয়ার প্যানেলটার ব্যাপারে বিভিন্ন জায়গায় জানলাম গ্লাস ব্যাক, বাট আমার কাছে লাগতেছে এইটা হচ্ছে গিয়ে গ্লাস্টিক। দ্যাট মিনস প্লাস্টিক অ্যান্ড গ্লাস মিক্সড অনেক কিছু তৈরি করা, এরকম টাইপের কিছু একটা, ওরকম টাইপের একটা ফিল দেয়। এটা আমার মনে হয় না যে আসলেই গ্লাস। তবে IP68 and 69K রেটিং রয়েছে, তার মানে এটাতে জেট প্রেশারও নিতে পারবে, আবার পানি টেনে ঢোকার পসিবিলিটি খুবই কম রয়েছে। তো এবার যদি আমরা আবার সামনে চলে আসি, ডিসপ্লেতে, এখানে ডিসপ্লের সাইজটা পাবেন আপনারা 6.57 ইঞ্চ। সো খুব বেশি বড় না, বুঝতে পারতেছেন। এবং এটা অ্যামোলেড প্যানেল, অবশ্যই 1 বিলিয়ন কালার সাপোর্ট করে কিন্তু ডিসপ্লে। এবং আমাদের টেস্টিংয়ে দেখলাম এটা 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করছে, খুবই স্মুথ একটা ডিসপ্লে। টাচ রেসপন্স ভালো, 3840 হার্টজ PWM ডিমিং এবং 8000 নিটস পিক ব্রাইটনেস। SBM এর ক্ষেত্রে আপনি গুড এনাফ পাবেন। আমার মনে হয় SBM এর ক্ষেত্রে এটা 2000-এর আশেপাশে থাকতে পারে। সো এটার ব্রাইটনেস নিয়ে সমস্যা হবে না আই গেস। আপনারা যখন কিনা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট যে কোনো সিচুয়েশনে ব্যবহার করুন না কেন, আমরা টেস্ট করে দেখছি তো আসলে ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। তাছাড়া ডিসপ্লেটা কালার রিপ্রোডাকশনে খুবই ভালো, টাচ রেসপন্সেও কোনো প্রবলেম নেই। সো ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ছোট্ট একটা বিষয় আমি জানি না বলেই কমপ্লেন করছি, তা হচ্ছে ডিসপ্লেতে প্রোটেকশনের জায়গায় যে কী আছে জানি না, ওরা নিজস্ব কোনো একটা গার্ড ব্যবহার করছে, বাট রেগুলার আমরা যে কর্নিং গরিলা গ্লাস দেখে আসি ওরকম কিছু হলে বোধ হয় আমাদের ট্রাস্টের জায়গাটা আরও বেশি বিল্ড হইতো। ওয়াইডভাইন L1 এর সাপোর্ট আছে, আপনারা নেটফ্লিক্সের ক্ষেত্রে HDR সাপোর্ট পাবেন। ক্যামেরাতে এই স্মার্টফোনের রিয়ারে আমরা দুইটা শুটার দেখব, 200 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। এখানে যে 200 মেগাপিক্সেলের শুটারটা রয়েছে ওই সেম শুটার কিন্তু আমরা ওর বড় ভাইতেও দেখছি। তবে বড় ভাই আরও একটা ক্যামেরা নিয়ে এগিয়ে থাকে তার টেলিফটোর কারণে, যে জিনিসটার মিসিং এখানে রয়েছে। এখানে যদি ওরা অ্যাটলিস্ট 2.8x-এরও একটা জুম লেন্স দিত তাহলে এটা আসলে বেশি আরও কাজে দিত, এবং যে প্রাইস পয়েন্টের ফোন সেই জায়গা থেকে একদমই পারফেক্ট হতো। এই স্মার্টফোনটার কারেন্টলি প্রাইস রয়েছে প্রায় 49,000 টাকার মতো। দাম কমবে এটাই স্বাভাবিক, কিন্তু কবে নাগাদ কমবে সেটা ওটা দেখার বিষয়। আবার যদি আমরা এই দামে ধরি কিংবা আমরা 45,000 টাকাও বিবেচনা করি, সেই জায়গাতেও টেলিফটো ছাড়া আসলে ব্যাপারটা একদমই বেমানান। কারণ কি দেখেন, অনরের এই নাম্বার সিরিজের সবচাইতে বড় আকর্ষণীয় পার্টটাই ছিল অনার 200-এ গিয়ে ওই টেলিফটো জুম লেন্সটা। মোটামুটি 30,000 টাকা, অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে ওইটা পুরো কিলার লেভেলের একটা জিনিস হয়ে গেছিলো। এখনও মানুষজন কিনে কেন? ওই টেলিফটোর মজার কারণেই কিনে। টেলিফটোটা আসলে লাগে, নট অনলি যে দূরের ছবি তুলতে হবে, অনেক কাজে প্রয়োজন পড়তে পারে। যেমন টেলিফটো দিয়ে কিন্তু ম্যাক্রো ছবিও তোলে অনেকে, তারপরে আবার টেলিফটো দিয়ে আপনি পোর্ট্রেটে খুব দারুণ রেজাল্ট পাবেন। সো ওই জিনিসগুলো আপনি মিস করছেন। এখন যদি আমি এইটার মেইন ক্যামেরা নিয়ে বলতে চাই, সত্যি বলতে এটার মেইন ক্যামেরার রেজাল্ট বা আউটপুট বেশ দারুণ দেয়, যথেষ্ট শার্প, ওয়েল ডিটেলড। ডাইনামিক্স হ্যান্ডেলের ক্ষেত্রে আমরা বেশ ওয়াইডার লক্ষ্য করছি। তাছাড়া এক্সপোজার কন্ট্রোলিংটা বেশ ভালো করছে। সো এই জায়গায় আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখবেন, বিশেষ করে প্রপার আলোতে বা ডেলাইট কন্ডিশনে। ইভেন শ্যাডো এরিয়াতেও আপনারা ডিটেল ভালো দেখবেন, কিন্তু লো লাইটে তুলনামূলকভাবে স্ট্রাগল করে যখন আপনি অনার 600 প্রোর সাথে চিন্তা করতে যান। অবশ্যই এইটার ক্যামেরা রেজাল্ট আরও বেটার, এটা ওদের ফ্ল্যাগশিপ বলতে পারেন এই সিরিজের। সো সেই জায়গা থেকে আমরা কম্পেয়ার করছি না, বাট ডে লাইটে আপনি কম্পেয়ারেবল রেজাল্ট পাবেন। কিন্তু ভালোর বিষয়, রাতের বেলা ছবি তুলতে গিয়ে সুপার স্টাডি হাতে ধরার প্রয়োজন পড়ে না, কারণ এইটাতে যে OIS-টা রয়েছে ওইটা কিন্তু বেশ দারুণভাবে কাজ করে। CIPA রেটিংয়ের ক্ষেত্রে 6.0, তার মানে এটা OIS-টা বেশ ভালো দিচ্ছে আসলে। এরপরে আলট্রাওয়াইড যে শুটারটা রয়েছে এটাও কিন্তু ভালো আউটপুট দেয়, প্রায় বলতে পারেন মেইন শুটারের সাথে এর কালার কন্ট্রাস্ট মানে মোটামুটি মিলে। হ্যাঁ, রেজুলেশন এবং ডিটেলের পরিমাণ কিছুটা কম, আর লো লাইটে এটা আরেকটু বেশি স্ট্রাগল করে আর কি তুলনামূলকভাবে, বাট ভালো। পোর্ট্রেটে অবশ্যই আপনারা হাই ফোকাল লেন্থও ব্যবহার করতে পারবেন, কয়েকটা ফোকাল লেন্থে রয়েছে, কিন্তু এখানে কোনো আপনি টেলিফটো জুম তো পাচ্ছেন না, যে কারণে ডিজিটালি জুম করে দেয় ছবিগুলো। দ্যাটস ওয়াই এই ছবিগুলো কিছুটা সফট করে এবং স্ক্রিনটাও একটু বেশি ব্রাইট করে।
এই বিষয়ে অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে সত্যি বলতে এটার পোর্ট্রেটের ছবি দেখতে তো সুন্দর, কিন্তু একটু বড় ডিসপ্লেতে দেখতে গেলে আপনার কাছে একটু কম ডিটেলড মনে হবে আর কি। এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার খুব সুন্দর ছবি দেয়, 50 মেগাপিক্সেলের শুটার আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যা একদম সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ একটা ছবি রেডি করে দেয়। এইটার রেজলিউশন অনেক হাই দেখছি আমরা, যেখানে আমরা ডিটেলের পরিমাণে ভালোই পাই, ডাইনামিক রেঞ্জও ভালোই, কিন্তু লো লাইটে কিছুটা সফট ছবি দেয়। আর এই ব্রাইট করার প্রবণতা আর একটু কম থাকলে বোধহয় বেশি ভালো হতো। ক্যামেরাতে বেশ কিছু ফিল্টার্স রয়েছে যেগুলো আপনারা পোর্ট্রেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ইন্টারেস্টিং বিষয় আদি আছে আর কি। এছাড়াও এই স্মার্টফোনে এআই এর ফিচারগুলো রয়েছে, যেমনটা আমরা বড় ভাই পেয়েছিলাম ইমেজ টু ভিডিও জেনারেট। এখন এই ফিচারগুলো আপনারা ফ্রিতে রাইট নাও ব্যবহার করতে পারবেন, কিন্তু কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে এ বিষয়ে বাংলাদেশে চাইনিজ যে অফিসিয়ালস রয়েছে অনারের, ওনাকে আমি মিস্টার ল্যাং, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কতদিন পর্যন্ত তোমরা এটা ফ্রি দেবা। ও আমাকে নির্দিষ্ট করে বলে নাই, বললো যে মেবি অ্যারাউন্ড 2 মান্থস এরকম। সো আপনি কেনার পরে 2 মাস হয়তো এই ধরনের ফিচারগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। মানে এআই এর যে ফিচার্সগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে ওইগুলোতেই দেখবেন আপনার পরবর্তীতে সাবস্ক্রিপশন দিয়ে নেওয়া লাগবে। এ হচ্ছে কি কাহিনী, বাট আপাতত আপনি কিছুদিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়া এআই রেজাল্ট ওগুলো তো আছেই। ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরা সর্বোচ্চ রেকর্ড করতে পারে 4K 30 FPS। 60 FPSটা আমার মতো মনে হয় সবাই মিস করতেছেন, হ্যাঁ আমিও মিস করতেছি। ভিডিওতে হালকা জিটারিং আছে, এছাড়া ভিডিও শার্পনেস ডিটেল ভালো, আর স্টেবিলিটিটা খুবই ভালো। সেম ভাবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। 4K 30 FPS হলেও সামনের ক্যামেরার ভিডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট শার্প এবং ওয়েল ডিটেলড মনে হচ্ছে, অনেকটা ন্যাচারাল একটা টোন দিচ্ছে বলেই মনে হয়। 60 FPS থাকলে আর কি মজা পাওয়া যেতে বেশি, আর এখানে স্টেবিলিটির কিছুটা অভাব বোধ করবেন আপনারা। আর যে সাউন্ডটা রেকর্ড হচ্ছিল এটা কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই। সো ক্যামেরাতে সে বলা যেতে পারে এই স্মার্টফোনটার দাম আমরা ধরে নিচ্ছি আর কিছুটা কমে, ধরুন অ্যারাউন্ড 45K। সেই জায়গা থেকে মেইন শুটার, আল্ট্রাওয়াইড শুটার অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো রেজাল্ট দিচ্ছে ঠিকই, কিন্তু টেলিফটো না থাকার কারণে রেসে পিছিয়ে পড়ে। এই বাজেটে অনেক স্মার্টফোনে রয়েছে, এমনকি ওর ছোটো ভাইতেই তো আছে, অনেক ছোটো ভাই, অর্থাৎ 200 সিরিজের কথা বলছি। সো টেলিফটোটা আমরা মিস করছি, এছাড়া বাকি জিনিস ওকে আছে। পরবর্তী বিষয় তো অবশ্যই যাবো, বাট যারা কিনা ফুটবল বিশ্বকাপে জার্সির জন্য ওয়েট করছিলেন, প্রিমিয়াম জার্সির জন্য, তাদের জন্য সুখবর হলো আমাদের টাইজোতে কিন্তু জার্সি চলে আসছে। আপনি চাইলে এখন অর্ডার করতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই শার্টটাও কিন্তু চলে আসছে, 2টা কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন রাইট নাও আমাদের টাইজোতে। ডেসক্রিপশনে লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়া থাকলো। এখন যদি আমরা একটু ভিতরে ডাইভ দিই, এসওসির কাছে চলে আসি। এটা এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 আর রান করছে ম্যাজিক ওএস 10 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। আমরা যেটা দেখছিলাম যে অনার বাংলাদেশে যখন ওদের এই সিরিজটা লঞ্চ করে, ওরা বলছিল যে 6টা মেজর আপডেট দিবে। বড় ভাইতে তো দিবেই, এছাড়া অনলাইনে বিভিন্ন জায়গায় পেলাম অনার 600 সিরিজে 6টা মেজর আপডেট পাওয়া যাবে। যদি 6টা আসলে দেয় তাহলে তো খুবই জোস, আর যদি 4টাও দেয় তাহলে মোটামুটি ভালোই। কিন্তু র্যাম ভ্যারিয়েন্টের কী অবস্থা? আপনারা এই স্মার্টফোনটা 2টা র্যামে পাবেন, 8GB এবং 12GB, 128, 256 অ্যান্ড 512GBতে পাওয়া যায়। স্টোরেজ টাইপ UFS 3.1। পার্সোনালি আমার কাছে অনারের ইউআই যথেষ্ট ভালো মনে হয়, ভালো লাগে এবং যথেষ্ট ফিচারও আছে এখানে। তাছাড়া এই ইউআইটা তেমন কোনো গরমিল দেখায় না, অর্থাৎ বাঘ হাতি ঘোড়া নিয়ে কোনো সমস্যা নেই। ইভেন এই স্মার্টফোনের সাথেও ভালো রেজাল্ট পেয়েছি আমরা। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট দেখছি, কোনো ধরনের ল্যাগ হিসাবের দেখাও পাইনি রেগুলার ইউসেজে। তাছাড়া র্যাম ম্যানেজমেন্ট ভালো, যথেষ্ট ভালো র্যাম ম্যানেজমেন্ট করছে। আপনি 8GBটাও নিলেও আপনার মনে হয় না যে র্যাম ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা ইস্যুতে আপনি পড়বেন। তবে এই ফোনটার মাঝে বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে, যেগুলো কেনার সাথে সাথে মাগনায় পাবেন আপনি আর কি, প্রয়োজন না হলে আনইনস্টল করে নিন বরং। এবার যদি আমরা দাম অনুযায়ী এর প্রসেসর বা এসওসিকে একটু চিন্তা করতে যাই, তাহলে কোন জায়গায় দাঁড়ায়? এটার দাম কত? 49,000 টাকা। সেই জায়গায় স্ন্যাপড্রাগন 7 Gen 4 বেমানান হয় না। 45,000 টাকাও যদি ধরেন তাহলেও এটা হয় না। দাম অনুযায়ী এসওসির জায়গাটা বেশ কিছুটা ছোটই রয়েছে। এটাকে বলা যেতে পারে হাই মিড রেঞ্জের এন্ট্রি লেভেলের দিকের একটা চিপ। আই হোপ আপনি বুঝতে পারছেন। ডে টু ডে লাইফের কাজ তো সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, এটা ঠিকই, কিন্তু একদম পিক পারফরমেন্স বা আপনি যেমনটা আশা করেন 45,000 টাকায় একটু পারফরমেন্সেন্ট্রিক ডিভাইস যদি এমনটা আশা করে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য হচ্ছে না। এমনকি আপনি যদি গেমিংয়ের জন্য, ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য চয়েস করতে চান, তাহলেও এই স্মার্টফোনটা আপনার জন্য না। আপনি যদি একদম বেসিক ইউজার বা ব্যালেন্স টাইপের ইউজার, রেগুলার যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ আমরা ইউজ করি, টুকটাক কাজবাজ করবেন, এআই ফিচার্সগুলো টুকটাক ব্যবহার করবেন, মাঝে মধ্যে আপনি ভিডিও টিডিও এডিট করেন, ফটো এডিট করেন, এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনাকে খুব ভালোভাবেই চালিয়ে নিতে পারবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি একদম ডেডিকেটেডলি গেমিং করতে চান, কিংবা ভারী অ্যাপ্লিকেশনগুলোই আসলে লং টাইম ব্যবহার করার পরে, তখন গিয়ে এটা পারফরমেন্স নিয়ে আপনি অতটাও সন্তুষ্ট হতে পারবেন না। পাবজির ক্ষেত্রে আমরা হাইয়েস্ট রেটিংসে একদম আসানোর রেজাল্ট পাইনি। একেবারে লং রানে গেলে পরে বা দেখা যায় ঘন্টাখানে গেম প্লের পরে গিয়ে এটা মোটামুটি হিট জেনারেট করে এবং কিছুটা পারফরমেন্সও হারায়, অর্থাৎ ফ্রেম রেট কিছুটা নিচের দিকে আসে আর কি। তবে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখা যায় না এই ধরনের ফোনগুলোকে। নর্মালি হয় কি, এই যে এসওসি, এই এসওসি খুব ব্যালেন্সভাবেই তৈরি করা হয়। এটা একদম ওই পিক পারফরমেন্সে যাওয়ার জন্য না, বরং থার্মাল ম্যানেজমেন্ট আরও বেটার। সো ওই জায়গাটা
আপনি ভালোই পাবেন, কিন্তু পারফরমেন্সের জায়গাটা একদম টপ নচ লেভেলের পাবেন না। তবে আমরা গেনশন ইম্প্যাক্টও ট্রাই করছিলাম, বাট আমি রিকমেন্ড করবো না হাইয়েস্ট সেটিংসে ওই গেমটা খেলার জন্য এই স্মার্টফোনটিতে। সেক্ষেত্রে ফোনের এসওসির উপরে বেশ ভালো রকমেরই এটা প্রেশার দেবে, বরং আপনারা লোয়ার সেটিংসে খেলতে পারেন। এছাড়া আরও অনেক গেমই তো আছে, সেগুলো আপনারা চাইলে খেলতে পারেন। ফ্রি টাইমে বসে আছেন, মাঝে মধ্যে একটু খেলতে মন চাইতেছে, দেন ওকে আছে। তবে ব্যাটারিটা অনেক বড় সড়ো দিয়েছে, 7000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্স আপনারা পেয়ে যাবেন। এখন এদের অনলাইন তথ্য অনুযায়ী যেটা জানতে পারলাম, এটা হচ্ছে লিথিয়াম পলিমার। এই ফোনটা যে একদম সুপার স্লিম এমন না, দিতে গেলে বেশ বড় জায়গা নিয়েই হয়তো দিছে আর কি, এবং সেটা যদি হয় খুবই ভালো বিষয়। বাট নর্মালি আমরা দেখছি যে ওরা সিলিকন কার্বনে ইউজ করে, জানি না আসলে এটা মানে কতটুকু কোনটা সঠিক। বাট এই স্মার্টফোনটার যে ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট, ওইটার ব্যাটারি আবার ছোটো, 6400 mAh। সো এখানে আপনি 600 mAh বেশি পাচ্ছেন আর কি। ব্যাটারি ব্যাকআপ আবার খুবই ভালো, আপনি প্রায় 1.5 দিনের কাছাকাছি স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। হেভি ইউজার হয়ে থাকলে একদিন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন একদম নিঃসন্দেহে। সেক্ষেত্রেও গিয়ে দেখবেন লাস্টে কিছুটা হলেও অবশিষ্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আন্ডার ডিসপ্লে, এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, একটু বেশি নিচের দিকে আর কি। এই স্টেরিও স্পিকারটার সাউন্ড খুবই সুন্দর, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এবং বেশ বোল্ড একটা সাউন্ড দিতে পারে এই স্মার্টফোনটা। ফোনটা পাওয়া যায় গোল্ডেন হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালারে। অ্যান্ড অরেঞ্জটা কিনলে যে এরকম কিটকিটে অরেঞ্জটা আর কি পাবেন আপনি। এই ধরনের অরেঞ্জ আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। অনার 600 একটা ব্যালেন্স ফোন ওরা বানাইছেও, কিন্তু দাম রাখে পাচ্ছে বেশি। এই হচ্ছে কি আমার মন্তব্য। এই স্মার্টফোনটা অ্যারাউন্ড 40K, ধরুন 40,000 টাকার একটু নিচে অথবা 40,500 এরকম জায়গার মতো যদি থাকে, তাহলে ওয়েল ব্যালেন্স একটা ফোন। এখনকার দিনে স্মার্টফোনের যে অনেক বেশি দামের হাইক আমরা দেখছি, সেই হিসাব বিবেচনায়। বাট রাইট নাও যে দামটা রয়েছে 49,000 টাকা, সেটা অবশ্যই বেশি, এবং সেই বাজেট থেকে আমি কেনার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধও করছি না, রিকমেন্ডও করছি না। দামটা একটু কমলে আপনারা কিনেন, সেটা বরং ভালো হবে। এই আর যে জায়গাগুলোতে কমতি ছিল সেটা আমি খুব সুন্দর করেই বললাম। যদি মনে হয় আপনি যে কারণে এই ফোনটা কিনতেন সেই জায়গাগুলো আসলে মিট করতেছে না, তাহলে আপনি কিনেন না। আই হোপ আপনি ক্লিয়ার। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।